প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে এটা প্র্যাকটিসের পাশাপাশি কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে সেই নিয়মগুলো আমরা বিস্তারিত জানবো, যাতে করে এই ধরনের বাক্য বা এই ধরনের নিয়মের মধ্যে যদি পড়ে আমাদের যাতে ভুল না হয়, এই জন্য আমরা অ্যাটলিস্ট আজকে 20 থেকে 25টা কমপ্লিটিং সেন্টেন্স করব এবং এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে ইনশাআল্লাহ এই নিয়মের মধ্যে যেগুলো পড়বে আপনাদের কোনো আর ভুল হবে না। এবং আমি আশা করব আগামীতে যে এসএসসি পরীক্ষা রয়েছে 10 তারিখে, এই 10 তারিখের যে এসএসসি পরীক্ষাটা এখানে আপনারা ইনশাআল্লাহ 4 থেকে 5 মার্ক ক্যারি করতে পারবেন যদি এইটা টপ টু বটম আপনারা দেখেন। ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা একটু মেইন টপিকে চলে যাই। মেইন টপিক এখানে বলতেছে হি প্রিটেন্ডস as if। তো এই যে as if এর নিয়মটা আগে আমাদেরকে জানতে হবে। আসলে as if এর নিয়মটা কি? তো as if এর নিয়মটা যদি আমরা না জানি তাহলে আমরা যতই করি না কেন দেখা গেছে যে আমরা উল্টা পাল্টা করে ফেলবো। প্রিটেন্ড মানে আমরা ভান করা বা হচ্ছে অভিনয় করা। আচ্ছা, আর as if অর্থ হচ্ছে যেন। as if মানে কি? as if মানে হচ্ছে যেন। আচ্ছা, আর as if এর যে নিয়ম, এর নিয়ম মূলত হচ্ছে দুটা। অর্থাৎ as if এর পূর্বেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে as if এর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আর পূর্বেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে as if এর পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো কি, এই যে as if, এই as if এর পরে শুধুমাত্র যদি বি ভার্ব থাকে তাহলে শুধুমাত্র বি ভার্ব হিসাবে বলবে ওয়ার, কখনোই ওয়াজ বা am is are বলবে না। এটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে। তাহলে এই নিয়মটুকু যদি আমরা জানি তাহলে as if এর যে বাক্যই আসুক না কেন আমরা সহজেই সেটাকে কমপ্লিট করতে পারবো। তাহলে এখানে বলছে হি প্রিটেন্ডস, সে অভিনয় করে মানে সে ভান করে যেন। তাহলে হি, আমরা এই সাবজেক্টটা এখানে লিখবো। হি নিউ, ENEW, হি নিউ এভরিথিং, EVERY, এভরিথিং। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে পাস্ট ফর্ম আমরা করলাম, এই নিয়মের মধ্যে করলাম। এখন এটা তো হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, এই জন্য আমরা এটা কি করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট আছে এজন্য পাস্ট করলাম। আর যদি পাস্ট থাকতো তাহলে আমাদের পাস্ট পারফেক্ট করা হতো। পাস্ট পারফেক্ট গঠন হলো সাবজেক্টের পরে আমরা হ্যাড বসাইলে এবং ভার্বের তিন রকম বসাইলে তাহলে সেটা পারফেক্ট হয়ে যেত। আর এছাড়া আমরা এটাকে আরেকভাবে করতে পারি, সেটা হলো কি শুধুমাত্র বি ভার্ব দিয়ে, যে as if he knew, সরি হি নিউ না, হি ওয়ার। তাহলে হির সাথে আমরা জানি ওয়ার বসে, কিন্তু as if থাকার কারণে as if এর পরে বি ভার্ব হিসাবে ওয়ার বসে। হি ওয়ার এ কিং, যেন সে একজন কি রাজা, অথবা এ ম্যাড, যেন সে একজন পাগল। ভান করতে পারে না, অনেকেই ভান করতে পারে। কি ভান করতে পারে? হি, ম্যাড হবে। তাহলে যেন সে হচ্ছে একজন কি পাগল, অথবা যেন সে একজন রাজা। এইভাবে আমরা কি করতে পারি, কমপ্লিটিং সেন্টেন্স as if এর যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো আছে এগুলো সহজেই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে ইট ইজ হাই টাইম। সো ইট ইজ হাই টাইম এর যে নিয়মটা, আমরা যদি ইট ইজ হাই টাইম এর নিয়মটা একটু দেখি। ইট ইজ হাই টাইম এর দুইটা নিয়ম রয়েছে। একটা হচ্ছে ইট ইজ হাই টাইম এর পরে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম বসবে প্লাস হচ্ছে আদার্স। আর আমরা যদি দুই নম্বর নিয়মটা জানি তাহলে দুই নম্বর নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের দুই নম্বর ফর্ম প্লাস আদার্স। এই যে দুইটা নিয়ম, এই দুইটা নিয়ম জানলে আমাদের ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকুক অথবা টাইম, শুধু টাইম থাকুক, তাহলে এই দুটো নিয়ম জানলে আমাদের ইনশাআল্লাহ এই নিয়মে অর্থাৎ এই ধরনের বাক্য যাই আসুক না কেন আমরা সহজেই করতে পারবো। তাহলে ইট ইজ হাই টাইম, এরপরে আমরা যদি টু দিয়ে করি, ইট ইজ হাই টাইম টু ডু দা ওয়ার্ক। এটা একটা এভাবে আমরা করতে পারবো। আরেকভাবে আমরা করতে পারবো, টু যদি না দেই, আমরা যদি সাবজেক্ট দেই উই ডু, সরি উই ডু হবে না, তখন ডু এর সেকেন্ড ফর্ম হবে উই ডিড দা ওয়ার্ক, অথবা উই মেড দা সাম, উই কমপ্লিটেড দা ওয়ার্ক। ওকে, উই রিড দা স্টোরি অথবা টু রিড দা স্টোরি, যে কোনো একটা দিলেই
পেয়ে যাবে। তার মানে এই দুটো নিয়ম জানলে আমাদের ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমে আর কোনো প্রবলেম হবে না করতে। ওকে, নেক্সট আমরা 3 নম্বরে একটু খেয়াল করি। তাহলে এটা গেল আমাদের 2 নম্বরের নিয়ম, এটা গেল 1 নম্বরের নিয়ম। আমরা একটু 3 নম্বরে খেয়াল করি। 3 নম্বরে কি রয়েছে? ওয়ার্ক স্লোলি, লেস্ট। আচ্ছা, লেস্টের যে নিয়মটা আমরা একটু 3 নম্বরের একটু নিয়মটা এখানে লিখে ফেলি। লেস্টের যে নিয়মটা, লেস্টের পরে অবশ্যই কি থাকবে? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট থাকবে, শুড অথবা মাইট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, এরপর হচ্ছে আদার্স আমরা যাই দিই না কেন। আচ্ছা, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা যদি আমাদের জানা থাকে তাহলে লিস্টের যতগুলো বাক্যই হোক না কেন আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, তাহলে এখানে বলতেছে ওয়ার্ক স্টোরি, আসলে লিস্ট অর্থ এখানে আমরা যদি জানতে হবে, লিস্ট অর্থাৎ কোনো কিছু ঘটার ভয় করা। তাহলে যখনই কোনো কিছু ঘটার ভয় থাকবে সেই ক্ষেত্রে আমাদের লিস্টটা ইউজ করতে হয়। আর লিস্টের পরে আমরা এই যে ভার্বটা আমরা এখানে ইউজ করব, মাইট এবং শুডের পরে যে ভার্বটা ইউজ করব, এই ভার্বটা আসলে বাক্যটা নেগেটিভ হবে না, বাক্যটা হবে অ্যাফার্মেটিভ, কিন্তু ওয়ার্ডটা নেগেটিভ বুঝাবে। ওয়ার্ডটা কি হবে? সবসময় ওয়ার্ডটা হবে নেগেটিভ ধরনের ওয়ার্ড। যেমন নেগেটিভ ওয়ার্ড গুলো কি কি? যেমন মিস, পেইন, অথবা এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে, ব্যর্থ হওয়া, অথবা দেখা গেছে যে টায়ার্ড হওয়া, অর্থাৎ সবসময় আমরা নেগেটিভ যে ওয়ার্ড গুলো হবে এই ধরনের ওয়ার্ড গুলো আমরা এখানে ইউজ করবো, ভার্ব এবং হচ্ছে আদার্স, এটা দ্বারা নেগেটিভ বুঝাবে আর কি। ওকে, তাহলে ওয়ার্ক স্লোলি, লেস্ট কিসের ভয়ে? কিসের ভয়ে আমি স্লোলি হাঁটবো বা কিসের ভয়ে তুমি স্লোলি হাঁটবে? লেস্ট ইউ, আসলে ইউ কেন হলো এখানে আমরা অনেকেই বুঝতে পারি না। মূলত এই জায়গার সাবজেক্টটা আছে ইউ উজ্জ্ব আছে, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, এই জন্য ইউ লিখলাম। তাহলে লেস্ট ইউ শুড, আমরা শুড ইউজ করতে পারি অথবা মাইট ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে ইউ শুড অথবা ইউ মাইট, তাহলে ইউ মাইট ফিল টায়ার্ড, এস ই FWL, feel tired, TIRED, you should feel tired, তুমি কি হবে? হয়তো ক্লান্ত অনুভব করবে, এই জন্য ধীরে ধীরে হাঁটো। ওকে, অথবা এভাবেও আমরা লিখতে পারি, লেস, নতুবা তুমি কি ইউ fall on the ground, you fall flat দিতে পারি, you fall flat on the ground, on the ground, আমরা এভাবেও করতে পারি। আচ্ছা, আমরা দুই ভাবেই করতে পারবো, যে কোনো ভাবে হোক না কেন আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে এবং সেটা নিয়মের মধ্যে, নিয়মের বাহিরে আমাদের এটা কমপ্লিট করা যাবে না। ওকে, নেক্সট আমরা যদি 4 নাম্বারটা একটু খেয়াল করি, এখানে 4 নাম্বার যেটা বলছে যে ক্যান নট সাকসিড। আচ্ছা, ক্যান নট সাকসিড যখন আমরা করব তখন আমাদের খেয়াল করতে হবে এর সামনে কোন ওয়ার্ড বা কোন বাক্য দিলে এটা কমপ্লিট করা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ম ফলো করতে হবে, আমরা কোন নিয়মটা দিলে। এখন অনেকগুলো নিয়ম এখানে ফলো করা যায়, সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে বলি যে কারা হচ্ছে সাকসেস হতে পারবে না, এই ধরনের আমরা কিছু ওয়ার্ড নেই, যারা লেজি অলস অথবা আইডল যেটাকে বলা হয়, অথবা যারা হচ্ছে হার্ড ওয়ার্কিং নয়, এই ধরনের লোকেরা কি হতে পারে না? সাকসেস হতে পারে না। সো এইখানে আমরা যদি আমরা লিখি যে দোজ অথবা দা পিপল অথবা দোজ লিখি আমরা PHOAC, দোজ, ওই সকল লোকজন হু আর লেজি, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে দোজ হু আর লেজি ক্যানট সাকসিড। ওকে, তাহলে দোজ হু আর লেজি ক্যানট সাকসিড, তাহলে সফল হতে পারে না। মূলত হচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে, আর কমপ্লেক্স সেন্টেন্সটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন দিয়ে তৈরি করলে বেটার হবে। এছাড়া আমরা অন্যভাবেও করতে পারি। অন্যভাবে কিভাবে করতে পারি? সেক্ষেত্রে আমরা সাবজেক্ট, এখানে আরেকটা সাবজেক্ট ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারি? ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, এটাও আমরা করতে পারবো। তাহলে ইফ দিয়ে আমরা যদি করি ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, তাহলে এখানে কমা দিয়ে আমরা ইউ এখানে লাগাই দিলাম, ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, ইউ ক্যানট সাকসিড, তাহলে তুমি কি হতে পারবে না? সফল হতে পারবে না। তাহলে এভাবেও আমরা করতে পারবো অথবা উপরিটা দিয়েও আমরা করতে পারবো, তবে উপরিটা সহজ হয়, এই জন্য আমরা উপরিটা দিয়েই করলাম আর কি। ওকে, তাহলে যেভাবে যার যেটা খুশি সেভাবে আমরা করতে পারি। এরপরে আসি আমরা 5 নাম্বার যদি একটু খেয়াল করি, 5 নাম্বার এখানে কি বলছে? হ্যাড আই সিন ইউ বিফোর। আসলে হ্যাড যদি কোনো সাবজেক্টের সামনে থাকে আর যদি এটাকে গ্যাপ হিসেবে থাকে এবং এখানে যদি কমা থাকে, তার মানে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, এখানে যদি কমা থাকে তাহলে বুঝতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ হ্যাড এর এই বাক্যটার নিয়ম হচ্ছে ইফের যে বাক্যর নিয়ম। ইফের বাক্যটা আপনাদের মনে আছে কিনা আমি জানি, আমার জানা নেই। ইফের মূলত হচ্ছে 3টা নিয়ম, ইফ যুক্ত যে বাক্যগুলো এর নিয়ম হচ্ছে 3টা নিয়ম। ইফ থাকতে পারে প্রথমে
অথবা হ্যাড থাকতে পারে, অথবা আনলেস থাকতে পারে। তাহলে এগুলো কিন্তু একই নিয়ম। এই নিয়মটা কি, ইফ যুক্ত যে নিয়মটা সেটা হলো কি, ইফ এর পরে দেখা গেছে, ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ এই তিনটা যে কোনো একটা থাকলেই, এটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা অবশ্যই কি হবে, ফিউচার হবে। আর এটা যদি ইফ যুক্ত বাক্যটা যদি হচ্ছে পাস্ট থাকে, অর্থাৎ পাস্ট লিমিট টেন্স হয়, অথবা আমরা এটা সংক্ষেপে আমরা বলতে পারি, এটা যদি ভার্বের 2 নম্বর ফর্ম হয়, অর্থাৎ ইফ যুক্ত বাক্যটা যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তাহলে পরের যেটা ভার্বের 2 নম্বর ফর্মটা যদি থাকে, তাহলে পরের যে ক্লোজটা হবে, এই ক্লোজটাতে আমাদের লিখতে হবে উড, অথবা কুড, অথবা মাইট লিখতে হবে। আর ইফ যুক্ত যে ক্লোজটা, ইফ যুক্ত ক্লোজটা যদি আমাদের কি থাকে, ভার্বের যদি এটা যদি হচ্ছে হ্যাঁ, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3 নম্বর ফর্ম যদি থাকে, এই ক্লোজটার মধ্যে যদি হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাহলে পরের যে ক্লোজ হবে সেই ক্লোজের মধ্যে সাবজেক্টের পরে আমাদের কি লিখতে হবে, উড হ্যাভ লিখতে হবে, অথবা কুড হ্যাভ লিখতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ লিখতে হবে। এরপর ভার্বের 3 নম্বর ফর্মটা দিতে হবে, V3, ভার্বের 3 নম্বর ফর্ম। এই তিনটা নিয়ম যদি আমাদের জানা থাকে, আর এখানে প্রেজেন্ট বলতে এখানে কিন্তু ভার্বের 1 নম্বর আমরা দিই। আচ্ছা, এটা আমরা শর্ট করে দিয়ে দিই। অর্থাৎ ভার্বের যদি 1 নম্বর ফর্ম থাকে, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে সেই ক্ষেত্রে উইল, কি লিখবো আমরা, উইল, অথবা ক্যান, অথবা মে। ওকে, তাহলে ইফ যুক্ত বাক্যের ভার্বটা যদি 1 নম্বর ফর্ম হয়, ক্লোজের ভার্বটা যদি 1 নম্বর ফর্ম হয়, তাহলে পরের ক্লোজের মধ্যে আমরা অবশ্যই কি লিখবো, উইল, ক্যান, মে লিখবো। আর ইফ যুক্ত বাক্যের প্রথম ক্লোজটা ভার্বটা যদি 2 নম্বর ফর্ম হয়, তাহলে পরে আমরা কি দেবো, উড, কুড, মাইট দেবো। আর যদি ইফ যুক্ত বাক্যের প্রথম ক্লোজে ভার্বটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাহলে পরেরটা আমরা দেবো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দেবো, এবং ভার্বের 3 নম্বর ফর্ম আমরা বসাই দেবো। ওকে, তাহলে এই যে নিয়মটা, এই নিয়মটা যদি আমাদের জানা থাকে, 5 নম্বরের নিয়ম এটা মূলত এই বাক্যটার, তাহলে এই নিয়মটা যদি আমাদের জানা থাকে, তাহলে ইফ যুক্ত বাক্য, হ্যাড যুক্ত বাক্য এবং আনলেস যুক্ত বাক্যের কোনো ভুল হবে না, বা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বাক্যটা আমরা একটু খেয়াল করি। হ্যাড আই সিন ইউ বিফোর, তাহলে হ্যাড, এই যে এখানে হ্যাড প্লাস সিন আছে, তাহলে আমরা হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তাহলে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে, তাহলে পরেরটা আমাদের কি করতে হবে, উড হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট তো আমাদের আগে লিখতেই হবে। সাবজেক্ট কি আছে, আই, হ্যাড আই সিন ইউ বিফোর, তাহলে আই উড হ্যাভ, অথবা আই কুড হ্যাভ, তাহলে আই কুড হ্যাভ। এবার ভার্বের 3 নম্বর ফর্ম, আই কুড হ্যাভ গিভেন, GIVEN, ভার্বের 3 নম্বর ফর্ম হলো আই কুড হ্যাভ গিভেন সাম মানি, আই কুড হ্যাভ গিভেন সাম মানি। তাহলে এইভাবে আমাদের করা যাবে। তাহলে হ্যাড আই সিন ইউ বিফোর, আমি যদি তোমাকে পূর্বে দেখতাম, তাহলে আই কুড হ্যাভ, এরপর যে কোনো ভার্ব আমরা যদি ইউজ করি, I could have informed the news, I could have uh, I could have given my phone number, I could have given you my phone number. ওকে, এইভাবে আমরা যে কোনো বাক্যকে সহজেই এটাকে কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, পরে আমরা যদি 6 নাম্বারটা একটু খেয়াল করি। আচ্ছা, এখানে লেখা আছে no sooner had I reached home than, আচ্ছা আমরা এখানে এর আগে কিছু নিয়ম শিখেছিলাম। সেই নিয়মটা হলো কি, যে 6 নম্বরের নিয়ম হচ্ছে no sooner had, এরপরে অবশ্যই সাবজেক্ট থাকবে, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, এরপরে hardly had, scarcely had, এরপরে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। এটা একটা নিয়ম।
এরপরে বাকি অংশ আমরা যাই লিখি না কেন, এরপর যখন আমরা দেন দেবো এগুলোর পরে দেন অর্থাৎ উপরে অর্থাৎ নোসনের হেডের পরে কি বসে, দেন বসে, আর এই দুটোর মধ্যে বসে হচ্ছে হোয়েন, দেন আর হোয়েন। যখন দেন বলবে এরপরটা অবশ্যই কি হবে, সাবজেক্ট অর্থাৎ পরে আরেকটা ক্লোজ লিখতে হবে, আর এই ক্লোজটার ভার্বটা অবশ্যই কয় নম্বর ফর্ম হবে, 2 নম্বর ফর্ম হবে। এটা আমাদের খেয়াল করতে হবে। তো এটার ক্ষেত্রেও এই ক্লোজের ভার্বটা অবশ্যই কয় নম্বর ফর্ম করতে হবে, 2 নম্বর ফর্ম করতে হবে। এই জন্য নো সোনার হ্যাড আই রিজ, তাই এখানে ভার্বের 3 নম্বর ফর্ম কিন্তু দেওয়া আছে, এটা যেহেতু দেওয়া আছে আমাদের আর দেওয়ার দরকার নাই। হোম দে অর্থাৎ আমি, এখানে নো সোনার হ্যাড মানে হচ্ছে মূলত হচ্ছে তেই বোঝায়। কি বোঝাবে, তেনা তেই, অর্থাৎ আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছাতেই কি হলো, রান্না শেষ করলো হতে পারে, অথবা বৃষ্টি শুরু হলো হতে পারে। তো এইভাবে যদি আমরা করি তাহলে কি হবে, আগে সাবজেক্ট আমরা লিখি আগে ইট STARTED, কারণ আমরা আগেই বলেছি এখানে কয় নম্বর ফর্ম হবে, ভার্বের 2 নম্বর ফর্ম হবে। এই জন্য ভার্বের 2 নম্বর ফর্ম দিলাম। ইট স্টার্টেড রেইনিং, ইট স্টার্টেড RAINING, ইট স্টার্টেড রেইনিং, অথবা আমরা লিখতে পারি দ্য রেইন স্টার্টেড, অথবা আমরা লিখতে পারি মাই মাদার completed, COMPLETED, my mother completed her cooking, আমার মা তার রান্না কি করলো, শেষ করলো। তার মানে অবশ্যই কি করতে হবে, ভার্বের 2 নম্বর ফর্মটা দিতে হবে। ওকে, কখনো এই ভার্বের 1 নম্বর ফর্ম বসানো যাবে না, অর্থাৎ অবশ্যই পাস্ট টেন্স হবে। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরটা একটু খেয়াল করি। 7 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, এটা নিয়ম হচ্ছে সো ডট দ্য দ্যাট। যদি সো ডট দ্য দ্যাট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এই সো দ্যাট এর পরে পূর্বের যে সাবজেক্টটা পার্সোনাল সাবজেক্ট, এখানে পার্সোনাল সাবজেক্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অনেক সময় পার্সোনাল সাবজেক্টের বাইরে অর্থাৎ অবজেক্টিভ সাবজেক্ট থাকতে পারে। অবজেক্টিভ বলতে হচ্ছে কোনো বস্তুবাচক সাবজেক্ট থাকতে পারে, কিন্তু সেটাকে আমাদের নেওয়া যাবে না, নিতে হবে পার্সোনাল সাবজেক্ট, পার্সোনাল সাবজেক্ট। পার্সোনাল সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে। ভার্বের 1 নম্বর ফর্ম বসাই আদার্স রাইট দিন এখানে আমরা ওকেস ইয়ার্স আদার্স। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব পার্সোনাল সাবজেক্ট এখানে কোনটা, পার্সোনাল সাবজেক্ট এখানে রয়েছে হি, এই জন্য এখানে আমরা কি লিখবো, হি লিখবো। ওকে, হি লেখার পরে এরপরে আমরা কি লিখবো, ক্যান নট অথবা কুড নট লিখবো। এখন এখানে আমাদের সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে এটা ভার্বের 1 নম্বর ফর্ম আছে নাকি 2 নম্বর ফর্ম আছে। যদি 1 নম্বর ফর্ম থাকে তাহলে এই ভার্বের 1 নম্বর ফর্মটা বসবে, আর যদি 2 নম্বর ফর্ম থাকে তাহলে 2 নম্বর ফর্মটা বসবে। এখানে ওয়াজটা অবশ্যই বি ভার্বের 2 নম্বর ফর্ম, এই জন্য এখানে কি বলবে, কুড নট, COULD, কুড নট। ওকে, তাহলে হি ওয়াজ সো লেজি, সে এতই কি অলস যে হি কুড নট ফিনিশ হিজ জব, হি কুড নট ফিনিশ হিজ ওয়ার্ক দিই আমরা, হি কুড নট ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম, বা সময় মতো, আমরা একটু সময় মতো আসলে বাড়ি দিলাম ইন টাইম। যদি ইন টাইম না হলে তাও কোনো প্রবলেম নেই, সে তার কাজটা সময় মতো শেষ করতে পারলো না, সে এতই অলজ্জে। ওকে, এরপরে আমরা আসি 8 নম্বরে। 8 নম্বরের নিয়ম হচ্ছে অ্যাজ সিন্স ওয়েন, অ্যাজ অবলিক সিন্স আর হচ্ছে হোয়েন, এই ধরনের বাক্য যদি থাকে, আর এই ধরনের বাক্যতে যদি কারণ বোঝায়, যদি কারণ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে উভয় ক্লোজের টেন্স একই হবে। অর্থাৎ এইটা যদি 1 নম্বর ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, পরেরটা ভার্বের 1 নম্বর ফর্ম। ওকে, আর যেটা ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে পরেরটা ভার্বের 2 নম্বর ফর্মই হবে। এই জন্য এরা যে ক্লোজ থাকবে ওটা সেই ক্লোজে আমাদের করতে হবে, সেই টেন্সই করতে হবে। অ্যাজ আওয়ার ইল্ডার্স, যেহেতু আমাদের বড়রা কি করে, লাভ করে, আমাদেরকে ভালোবাসে, যেহেতু আমাদের বড়রা আমাদেরকে কি করে, ভালোবাসে, তাহলে এটা কয় নম্বর ফর্ম আছে, ভার্বের 1 নম্বর ফর্ম। যেহেতু, আর এর মানে হচ্ছে যেহেতু, যেহেতু আমাদের বড়রা আমাদের কি করে, ভালোবাসে, সেহেতু এখানে কথা থাকবে বা সুতরাং বা তাই, উই শুড বা হচ্ছে উই ওবি দেন, উই ওবি দেন, সেহেতু আমরা কি করি, তাদেরকে সম্মান করি, অথবা যেহেতু আমরা আমাদের বড়রা আমাদেরকে ভালোবাসে সেহেতু আমাদের উচিত কি করা উচিত, তাদেরকে সম্মান করা উচিত। তো একই টেন্স বোঝাবে সেটা। এরপরে আসি আমরা
ইট ইজ হেল্ড হুইচ, আচ্ছা হুইচটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউনের কাজ করে। আমাদের সবাইরই জানা যে রিলেটিভ প্রোনাউন হুইচ, যদি হুইচ অথবা দ্যাট, এটা কোনো বস্তু বা বিষয়ের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। ওকে, বস্তু বা বিষয়ের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, যেহেতু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে আমরা দেখব এই বস্তুটা, যেমন ইট ইজ হেল্ড, আসলে এটা একটা প্রবাদ বাক্য, ইট ইজ হেল্ড হুইচ ইজ ওয়েল, তাহলে হুইচ ইজ ওয়েল, তাহলে ইট ইজ হেল্ড হুইচ ইজ ওয়েল, এটা না কি অন্য কিছু থাকতে পারে। জেনারেলি এই যে হুইচটা রয়েছে, এই হুইচের যে নিয়মটা, হুইচ আর হলো ড্যাশ, এই ক্ষেত্রে এর পূর্বেরটা বিভাগ যদি প্রেজেন্টে থাকে, এম ইজ আর থাকে, অর্থাৎ বিভাগটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরের বিভাগটাও কি হবে, প্রেজেন্টই হবে। আর পূর্বেরটা যদি পাস্ট হয় তাহলে পরেরটাও কি হবে, পাস্টই হবে। এই নিয়মটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা হুইজের পরেই সরাসরি কি ভার্ব দেবো, আমরা বি ভার্ব দেবো। হুইজের পরে সরাসরি ভার্ব হবে, কোনো সাবজেক্ট জেনারেলি হবে না, কারণ হুইজের আগে যে বস্তুবাচক বা ব্যক্তিবাচক থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা ওই ভার্বটা বসাবো। আচ্ছা, এটা ছাড়া যদি আমরা আরেকটা লিখি যে ইট ইজ পেন হুইচ ইজ মাইন, তাহলে ইট ইজ পেন হুইচ ইজ মাইন, অথবা ইট ইজ পেন হুইচ ইজ রেড, এটা আমরা লিখতে পারি। এছাড়াও আমরা লিখতে পারি ইট ইজ ট্রি বা ইট ইজ মাই রুম, এভাবে আমরা লিখতে পারি ইট ইজ মাই রুম হুইচ যা, হুইচ মানে হচ্ছে যা, হুইচ ইজ যা হয় কি হয়, হুইচ ইজ স্মল, আমরা লিখতে পারি না হুইচ ইজ স্মল, যা হয় কি ছোট, হুইচ ইজ বিগ, যা অনেক বড়, হুইচ ইজ ভেরি বিগ, হুইচ যা অনেক বড়। তাহলে এইভাবে, অর্থাৎ যখনই হুইচ দ্বারা কোনো বাক্য দেখবো তখন আমরা খেয়াল করব এর আগে যে অবজেক্টটা আছে এই অবজেক্টের উপর ডিপেন্ড করে এই ভার্বটা হবে। ওকে, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। দ্যাটস ইট। এইরকম যতগুলো বাক্য আসবে আমরা এই নিয়মে যদি পড়ে আসি তাহলে ইনশাআল্লাহ কোনো ভুল হবে না। অথবা ইট ইজ ইংলিশ হুইচ ইজ আওয়ার মাদার, ইট ইজ ইংলিশ হুইচ ইজ এ ল্যাঙ্গুয়েজ, আমরা যদি এখানে লিখি ইট ইজ ইংলিশ হুইচ ইজ এ ল্যাঙ্গুয়েজ, যা একটা কি ভাষা, অথবা ইট ইজ বাংলা হুইচ ইজ এ ল্যাঙ্গুয়েজ দিতে পারি হুইচ ইজ আওয়ার মাদার টাং, যা হয় আমাদের মাতৃভাষা। ওকে, মাদার টাং মানে মাতৃভাষা। তো এইভাবে হুইচ যখনই থাকবে তখনই এর সামনে আমরা দেখবো যে ভার্বটা আসলে কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে পরেরটাও আমরা প্রেজেন্ট ফর্মে করব, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে পরেরটাও পাস্ট ফর্মে করব ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা করি ইনশাআল্লাহ হুইচ এর যতগুলো বাক্য হবে ওগুলোর মধ্যে আমাদের কমপ্লিটিং এর মধ্যে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এরপরে আমরা আসি দো অলদো, এখানে দো লেখা আছে, দো বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্স, দো মানে হচ্ছে যদিও, দো মানে কি, দো মানে হচ্ছে যদিও, এখানে অ্যাজ মানে যেহেতু, আর ইফ মানে আমরা জানি ইফ মানে কি, ইফ মানে যদি, আর এখানে দো মানে যদিও, আসলে ইফ লিখে যদি আর দো মানে যদি, এটা মধ্যে আমাদের ঘাপলা হয়ে যায় আসলে যদি হবে নাকি যদিও হবে। আমরা একটু খেয়াল করবো, ইফ যদি হয় ইফের অক্ষর কম এবং যদি অক্ষর কম ও নেই, আর দো এর মধ্যে অক্ষর বেশি, সুতরাং এর অক্ষরটাও বাংলা অক্ষরটার অক্ষর বেশি যদিও। ওকে, এছাড়া আরেকটা আছে সেটা হলো অ্যাজ ইফ, এটার মধ্যে আমাদের ঘাপলা লেগে যায়, অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ মানে যেন, এটার মধ্যে আমাদের ঘাপলাটা লেগে যায়। বিশেষ করে অ্যাজ ইফ আর যে ইফ, এই দুটোর মধ্যে বেশি ঘাপলা লাগে, এই দুটো আমরা একটু স্মরণ রাখার চেষ্টা করবো কাইন্ডলি। আচ্ছা, ওকে, এটা আমরা একটু খেয়াল করি, দ অলদো যুক্ত যদি বাক্য থাকে তাহলে অবশ্যই এই বাক্যের প্রথম ক্লোজ যারা থাকবে, দ অলদো যুক্ত ক্লোজ যারা থাকবে তার পরের ক্লোজটা অবশ্যই বিপরীত অর্থবোধক হবে, অর্থাৎ এটা যে অর্থ প্রকাশ করবে পরেরটা আলাদা অর্থ প্রকাশ করবে। অর্থাৎ এরা যদি ছোট হয় পরেরটা বড়, এরা যদি ভালো হয় পরেরটা মন্দ, এরা যদি খারাপ বুঝায় পরেরটা অবশ্যই ভালো বুঝাবে। ওকে, এই ধরনের বাক্য বিপরীত অর্থবোধক ক্লোজ হবে। এখানে কি বলছে, যদিও বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্স, যদিও বাংলাদেশের সীমাবদ্ধ বা সীমিত, সীমিত কি রয়েছে, প্রাকৃতিক যে সোর্স গুলো, রিসোর্স গুলো, যে উৎসগুলো, প্রাকৃতিক উৎসগুলো যদিও লিমিটেড, কিন্তু, তাহলে এখানে যদি এখানে কি বাদ নেই তারপর একটা কিন্তু অর্থ প্রকাশ করবে, অর্থাৎ বিপরীত, যেহেতু যদিও নেই কিন্তু ইট বা শি ইজ ভেরি বিউটিফুল, আমাদের ইজ শি ইজ ভেরি বিউটিফুল। ওকে, যদিও ন্যাচারাল
উৎসগুলো যদিও লিমিটেড, কিন্তু এটি অনেক সুন্দর। অথবা শীত জায়গায় আমরা ইটো ইউজ করতে পারবো, কারণ দেশের নামে দেশে প্রোনাউন হিসেবে শীটা ইউজ করাটা বেটার। এছাড়া আমরা ইটো ইউজ করতে পারবো, তাতে কোনো প্রবলেম নেই। ওকে, এরপরে আমরা একটু নেক্সটে চলে যাব। আমরা 11 নম্বরটা একটু খেয়াল করি। এখানে 11 নম্বরে কি লেখা হয়েছে? সিন্স ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। যেহেতু ট্রি কি করে, এই যে সিন্স, এর আগে আমি এস দিয়ে করাইছিলাম, এর আগে এস দিয়ে একটা করানো হয়েছে, সেটা কি ছিল যে হচ্ছে যাই যেমন এখানে সিন্স ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। আচ্ছা, সিন্স এর নিয়ম হচ্ছে কি, ওই অ্যাবসেন্স হোয়েন এর নিয়মটাই হচ্ছে এটা। অর্থাৎ অ্যাবসেন্স হোয়েন যদি থাকে সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্স হলে পরটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স হলে পরটা পাস্ট টেন্স। অর্থাৎ এটা যেহেতু একটা কারণ বোঝায়, পরটা একটা ফলাফল বোঝাবে। তাহলে সিন্স যেহেতু ট্রি হেল্প, যেহেতু ট্রি আমাদেরকে কি করে, সাহায্য করে, ইন মেনি ওয়েজ, অনেক ভাবে সাহায্য করে, এই জন্য পরটা আমাদের ফলাফল। অর্থাৎ ট্রি যেহেতু সাহায্য করে, তার ফলে সে কি পাবে? আসলে উই শুড, আমাদের উচিত, উই শুড প্ল্যান্ট more and more trees. TREES. We should plant more and more trees. Sorry, WS না WS. তাহলে আমাদের বেশি বেশি পরিমাণে কি করা উচিত? গাছ রোপণ করা উচিত বা বৃক্ষরোপণ করা উচিত। এছাড়া আমরা লিখতে পারি we should take care them. আমাদের তাদের কি করা উচিত? তাদের যত্ন নেওয়া উচিত। এরপরে আমরা একটু 12 নম্বরটা একটু খেয়াল করি। we should keep in mind. তো এই ধরনের বাক্য যদি থাকে, we should keep in mind, we should remind, we should keep in mind that, we should remind that, we should follow that, যদি এই ধরনের নিয়ম থাকে, এর ফলশ্রুতিতে আসলে ঘটনাটা কি ঘটে সেই ঘটনাটা আমাদেরকে লিখতে হবে। তাহলে ওই যেটা আর কি সকলের নিকটে জানা থাকে, এই ধরনের ঘটনা এখানে লিখতে হবে। সেটা কি? উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছপালা আমাদের উত্তম বন্ধু, এটা আমরা লিখতে পারি। অথবা কি লিখতে পারি? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য কি সম্পদ। অথবা একটা প্রবাদ বাক্য আমরা যদি দেই, তাহলে সেটা বেটার হয়ে যায়। তাহলে উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোতকার জন্য অপেক্ষা করে না। উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট নোবডি বিলিভস আ লায়ার, মিথ্যাবাদীকে কেউই কি করে না? বিশ্বাস করে না। অর্থাৎ এটা একটা ভালো ধরনের বাক্য হতে হবে, যেটা সকলের জন্য উপকারী, সকলের জন্য জানা উচিত সেই ধরনের বাক্য। এই জন্য কি লিখবো আমরা? উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট হেলথ ইজ ওয়েলথ, আমরা দিলাম HALTH, হেলথ ইজ ওয়েলথ। আপনাদের যা খুশি সেটা দিতে পারেন। হেলথ ইজ WEALTH, হেলথ ইজ ওয়েলথ, নোবডি বিলিভস আ লায়ার, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, যে কোনো একটা দিলেই হয়ে যাবে, একটা প্রপার বাক্য দিলে কম বেটার হয়ে যাবে। এরপরে উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট সো দ্যাট, আচ্ছা এই যে সো দ্যাট এর একটা নিয়ম রয়েছে, সো আর ডট ডটের একটা যে নিয়ম শিখেছি, ওটার মতোই এখানে শুধুমাত্র নটটা না দিলেই হয়ে যাবে। অথবা আমরা এখানে নটটা দেবো না, তাহলে এটা হয়ে যাবে। তাহলে উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, আমাদের ব্যালেন্স ডায়েট অর্থাৎ যেটা শরীরের জন্য ভারসাম্য রক্ষা করবে সেই ধরনের খাবার খেতে হবে, যাতে, সো দ্যাট মানে হচ্ছে যাতে, কি অর্থ হবে? সো দ্যাট মানে যাতে উই ক্যান, যাতে আমরা উই ক্যান বি, যাতে আমরা হতে পারি, কি হতে পারি? হেলদি, HALTH, যাতে আমরা স্বাস্থ্যবান হতে পারি। ওকে, তাহলে ওইটার এটা সেম নিয়ম, শুধুমাত্র ক্যানের পর নট দিলাম না, দ্যাটস ইট। ওকে, নোবডি লাইকস এ ম্যান হু, আচ্ছা হু একটা রিলেটিভ প্রোনাউন, হু এর পূর্বে যে নাউনটা থাকে এটাকে বলা হয় অ্যান্টেসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টেসিডেন্ট বলা হয়, এই অ্যান্টেসিডেন্ট। আচ্ছা, এই যে অ্যান্টেসিডেন্ট, সবসময় রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা অ্যান্টেসিডেন্ট থাকবে, আর অ্যান্টেসিডেন্টের পরে আমরা অবশ্যই বি ভার্ব লিখবো বা হচ্ছে মেইন ভার্ব লিখবো। যে ভার্বে লিখি না কেন, এটা অবশ্যই অ্যান্টেসিডেন্ট অনুপাতে হবে। এটা যদি সিঙ্গুলার হয় পরটাও সিঙ্গুলার হবে, প্লুরাল হলে পরটাও প্লুরালই হবে। তাহলে নোবডি লাইকস এ ম্যান হু ইজ, এখানে আর দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না? এ ম্যান রয়েছে, একজন ব্যক্তি। তাহলে হু ইজ, তাহলে নোবডি লাইকস এ ম্যান, কেউই একজন ব্যক্তিকে বিশ্বাস করে না। হু ইজ লায়ার, LAIR, হু ইজ লায়ার, হু ইজ corrupted. Okay, who is liar, who is corrupted, who is criminal. Okay, এই ধরনের ব্যক্তিকে কেউ কি করে না? বিশ্বাস করে না। দ্যাটস ইট। এরপরে বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে বা বই পড়ার দ্বারা বা বই পড়ে। ওকে, এইভাবে যদি থাকে বাই রিডিং বুক, বাই ডুইং দ্য ওয়ার্ক,
by completing this book, ওকে, এই ধরনের ওয়ার্ড যদি দেওয়া থাকে এরপরে এইটা পড়লে আসলে কি ঘটবে সেই ঘটনাটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে বাই রিডিং বুক, বই পড়ার মাধ্যমে উই ক্যান, আমরা পারি, পেতে পারি, উই ক্যান গেট বা উই ক্যান গেইন, গেট দিতে পারি, উই ক্যান গেইন দিতে পারি, অর্জন করা, উই ক্যান গেইন আমরা অর্জন করতে পারি, অথবা উই ক্যান গেট আমরা পেতে পারি, কি পেতে পারি, হিউজ নলেজ, হিউজ মানে অনেক নলেজ অর্জন করতে পারি, অনেক জ্ঞান পেতে পারি। ওকে, এইভাবে আমরা যদি করি ইনশাআল্লাহ যতগুলো নিয়ম আমি করাইলাম এই ধরনের বাক্যগুলোই জেনারেলি এই সবগুলোই কোনো না কোনো বোর্ডের মধ্যে এসেছে। সুতরাং এই 15টা যে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে এটা যদি টপ টু বটম আপনারা করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ পরীক্ষার হলে অর্থাৎ এএসএসসি যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হলে এই ধরনের নিয়মের মধ্যেই আপনারা 4টে থেকে 5টা কমন পাবেন, যেগুলো নিঃসন্দেহে আপনারা ফুল মার্ক পেই করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন ইনশাআল্লাহ। গুড বাই, থ্যাংক ইউ।